বেলা। তে জিমিন নোট কমপ্লিট করে মাত্র বিছানায় গোল হয়ে বসলো। তে নোটগুলো গুছিয়ে রাখতে রাখতে বিরক্তি ভঙ্গিমা নিয়ে বলল, দূর বালের মাথা, এই আইসিটি চ্যাপ্টার শেষ হলে এক বাঁচা বাঁচি। এটা ম্যাথমেটিক্স এর থেকেও কঠিন। মানলাম তোর কথা, কিন্তু কথায় কথায় এত বাজে কথা বলো কেন? তুই কথা বলিস না তো ললিতা? শোন, তুই যে আমার সাথে কথায় কথায় বাল বলিস, তোর জন্য একটা বাল গড়ের নামতা বানিয়েছি। কি? হ শুনবি? তে জিমিনের দিকে কৌতূহল হয়ে তাকাতে দেখে জিমিন গলা খাকারি দিয়ে বলল, আমি শিওর আমার নামতা শুনে তুই আর জীবনে কোনোদিন বাজে কথা বলবি না। বলেই জিমিন ওর বানানো নামতাটা শুরু করলো। 12 অঙ্কে 12, বাল ফালাইতে পারো? 12 দুগুণে 24, বাল হালাইয়া আডা বান্দিস, 3 12 36। বা ওর বাকি নামতা শেষ করার আগে দরজার দিকে চোখ পড়ে। দেখে সুগা হাও করে জিমিনের দিকে তাকিয়ে হুট করে সুগা মেঝেতে ঠাস করে পড়ে সেন্সলেস হয়ে যায়। জিমিনকে থামতে দেখে সাথে দরজার দিকে কিছু পড়ার শব্দ পেয়ে তে তাড়াতাড়ি সেদিকে তাকিয়ে দেখে সুগা মাটিতে সেন্সলেস হয়ে পড়ে আছে। এটা দেখে তে দৌড়ে সুগার কাছে গিয়ে সুগার গালে চাপড় দিতে দিতে বলল, ভাই, ও ভাই, কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে গেলে কিভাবে? সুগা কিছুক্ষণ হয়তো রুমের সামনে এসেছিল। তখন জিমিন মাত্র ওর বিখ্যাত নামতা শুরু করতে যাচ্ছিল তেকে শোনানোর জন্য। আর তখন সুগা জিমিনের এমন নামতা শুনে জিমিনের বুঝতে বাকি থাকে না সুগা ওর নামতা শুনে কোমায় চলে গেছে। তাই 2-3 বার পর পর ডোব গেলে কাছুমাছু করে বিছানার এক কোণে গিয়ে বসলো। সুগা কথা বলছে না দেখে তে রুম থেকে পানি নিয়ে সুগার মুখের উপর ছিটাতে সুগা পিট পিট করে চোখ খুলে তাকায়। সুগাকে তাকাতে দেখে তে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাক, তুমি ঠিক আছো, এতেই অনেক। সুগা তেকে পাশ করে বিছানার উপর গোল হয়ে বসে থাকা জিমিনকে একবার ডেকে বলল, বোন, আমি ভুলবশত রুমে ফোনটা ফেলে এসেছি, তো একটু কষ্ট করে খুঁজে নিয়ে আয়। আচ্ছা, আমি নিয়ে আসছি। বলে তে সুগার রুমের দিকে চলে যায়। তে চলে যেতে সুগা জিমিনের দিকে তাকিয়ে বাঁকা হেসে জিমিনের দিকে এগুতে এগুতে বলে, তুমি কি যেন নামটা বলছিলে তখন আমার বোনকে? সুগাকে এমন হাসতে এবং জিমিনের কাছে এগুতে দেখে বিছানার চাদর খামচে ধরে জিমিন বলল, কই, আমি তো কিছু বলিনি। সত্যি? কিন্তু আমি তো শুনলাম মনে হয়। বলে জিমিনের একদম কাছে গিয়ে জিমিনকে 2 হাতের মাঝে করে নিয়ে আবারও বলল, তুমি যে এত সুন্দর নামটা বলতে পারো সেটা তো আমার আগে জানা ছিল না। বলে জিমিনের দিকে আরেকটু ঝুঁকতে নিলে তে রুমের মধ্যে ঢুকে বলল, ভাই, তোমার ফোন। বেশ, এতটুকু বলে সামনে তাকাতে দেখে এমন দৃশ্য। সুগা কিছুটা অপ্রস্তুত হয়ে জিমিনের উপর থেকে উঠে এসে ওদের কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কি হলো এটা? আমি জানি না। হল কেন্দ্র থেকে 2 বান্ধবী আইসিটি পরীক্ষা শেষ করে একসাথে বের হয়ে দুজনেই বেশ খুশি, কারণ তাদের সবচেয়ে কঠিন সাবজেক্ট আজকে শেষ। তাছাড়া পরীক্ষাটা বেশ ভালো হয়েছে, তাই খুশি মনে দুজন গল্প করে একসাথে রিকশায় উঠে বাড়ি আসে। বাড়ির অনেকটা কাছে আসার পরে জিমিন রিকশা থেকে নেমে চলে যায়। তেও চলে আসে। তে রিকশা থেকে নেমে বাড়িতে ঢোকার সময় ওর পাশ দিয়ে জাঙ্কুকও তখন বাইক নিয়ে বাড়িতে ঢুকছিল। তে জাঙ্কুককে দেখে তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে নিলে জাঙ্কুক বাইক পার্কিং এ রেখে তার থেকে তাড়াহুড়া করে ভিতরে ঢুকতে দেখে সেও তার পিছনে যায়। দুজনে প্রায় একসাথে বাড়িতে ঢুকে। জাঙ্কুক চারপাশে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। তারপর আস্তে করে জাঙ্কুক তের কাছে গিয়ে টুক করে ওর বাঁ গালে চুমু খেয়ে মাথাটা চুলকাতে চুলকাতে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। হঠাৎ এমন হয় তেও চমকে উঠে আশপাশটায় তাকায়। না, আপাতত আশেপাশে কেউ নেই দেখে তে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে গালি দিয়ে বলল, লুচ্চা, 1 নম্বরে লুচ্চা একটা বেড়া, যখন দেখে খালি চুমু খায়। বলে তেও সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। কড়া রোদের মধ্যে ভার্সিটি শেষ করে আয়ু ক্লান্ত শরীর নিয়ে বাড়ি আসার জন্য রাস্তার এক কিনারে দাঁড়িয়ে ওয়েট করছিল গাড়ি আসার জন্য, কারণ বাড়ি থেকে করা আদেশ ইউনিভার্সিটিতে বাড়ির গাড়ি ছাড়া আসা যাবে না। তাছাড়া ওদের বাড়ি থেকে ইউনিভার্সিটি প্রায় 30 মিনিটের মতো লাগে গাড়ি করে আসতে। তাছাড়া আজকে বাড়ি ফেরার আগে ভার্সিটি বৈশাখী প্রোগ্রামের জন্য সাদা কাপড় কিনতে হবে। আয়ুর কিছুক্ষণ ওয়েট করার পরে গাড়ি চলে আসে। আয়ু গাড়ি আসতে ড্রাইভারকে আগে কাপড়ের শপে নিয়ে যেতে বলে। ড্রাইভার কিছুক্ষণ ড্রাইভ করার পর ওরা গিয়ে থামে একটা ফ্যাশন হাউসের সামনে। শপে এসে আয়ু গাড়ি থেকে নেমে দেখে বিশাল বড় একটা সাদা বিল্ডিং, তার উপরে লেখা লেডিস ফ্যাশন হাউস। তার পাশে ডিজাইন করে বড় করে লেখা লি জং সিউ, প্লিজ ওয়েলকাম। আয়ুর বাহিরের ভিউটা দেখা হয়ে গেলে মনে মনে বলে, বাহিরের ডিজাইনটা এত সুন্দর করে ডেকোরেট করেছে,
না জানি ভিতরের ভিউটা কত সুন্দর করেছে। এসব ভেবে আয়ু শপের ভিতরে ঢুকে। কাঁচের দরজাটা খুলে আয়ু শপের ভিতরে ঢুকতে কিছুটা অবাক হয়, কারণ আয়ু ভিতরে ঢুকতে দুজন সেলসম্যান ওর হাতে একটা গোলাপ দিয়ে বলল, স্বাগতম ম্যাম আমাদের এখানে আসার জন্য। আর যারা আমাদের এখানে প্রথমবার আসে আমরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। বাহ, আপনাদের পরিকল্পনাটা অনেক সুন্দর। এটা আমাদের মালিকের পরিকল্পনা ম্যাম। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে আপনাদের মালিক অনেক শৌখিন। বলে আয়ু শপের ভিতরে ঢুকে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকে। আশেপাশটা দেখতে দেখতে হুট করে কারোর সাথে ধাক্কা লেগে দুজনেই মেঝেতে পড়ে যায়। আয়ু পড়ে যেতে জামা জেরে উঠতে উঠতে বলল, আই এম সো সরি, আমি আসলে খেয়াল করিনি। সামনে পড়ে যাওয়া লোকটা আয়ুর থেকে মিষ্টি কণ্ঠে সরি বলতে শুনে কিছুটা অবাক হলো, কারণ দোষ তো আয়ুর না, দোষটা সম্পূর্ণ লোকটার। তাই উঠে আয়ুর দিকে তাকিয়ে লোকটি বলল, আসলে দোষটা আপনার না, দোষটা আমারই। আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই। এতটুকু বলে আয়ুর মুখশ্রীর দিকে চোখ পড়তেই লোকটার চোখ দুটো যেন সামনে থাকা মেয়েটার মধ্যেই আটকে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়ুর দিকে। আচ্ছা, সমস্যা নেই, কিন্তু আপনি লেডিস শপে কি করছেন? এখানে তো ছেলেদের কোনো পোশাক বিক্রি করা হয় না। সামনে থাকা লোকটার আয়ুকে দেখা হয়ে গেলে আয়ুর কথায় মুস্কি হেসে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি এখানে শপিং করতে আসিনি। তাহলে আপনি লেডিস হাউসে কি করছেন? ওদের কথায় একজন সেলসম্যান বলে, ম্যাম উনি আমাদের শপের মালিক। আয়ু সেলসম্যানের কথায় লি সং জিওকের দিকে তাকিয়ে বলল, ও আপনি তাহলে লি সং জিও। আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে, বাই দ্য ওয়ে আপনার নামটা কি জানতে পারি? অবশ্যই, আমি লি জি ইউন, সবাই আমাকে আয়ু বলে ডাকে। বাসা কোথায় তোমার? সিউল কিমজিয়ন বাড়ি। কিম জিয়ন? ব্রুকুসকে কনফিউজড হয়ে বলল, আয়ুকে বলতে শুনে লি জং সিউক কিছুটা খুশি হয়ে বলল, ও তোমাদের তো আমরা চিনি, তোমার ভাই এবারে নেতৃত্বে দাঁড়িয়েছে তাই না? হ্যাঁ, আমার বড় আব্বুর ছেলে। আচ্ছা, আমাকে এখন বেরোতে হবে। নাইস টু মিট ইউ এন্ড আই উইল সি ইউ অ্যাগেন। বলে আয়ুকে একটা হাসি উপহার দিয়ে চলে যায়। তে তখন রুমে এসে ড্রেস চেঞ্জ করে জেনির রুমে গিয়ে দেখে জেনি বিছানায় শুয়ে শুয়ে কোরিয়ান মুভি দেখছে। জেনি শুধু কোরিয়ান মুভি না, তার পাশাপাশি ইংলিশ মুভিও দেখে। তার নাকি বিদেশি ছেলেদের অনেক ভালো লাগে, সুযোগ পেলে নাকি সে বিদেশি একটা ছেলেকে বিয়ে করে নিত, এমনটা তার কথা। তে জেনির কাছে এসে ওর ফোনটা ছু মেরে ওর কাছে নিয়ে বলল, তোর মুভি দেখা হলে চল গিয়ে গোসল করি। মুই তো আফা আমনের লাইগে অপেক্ষা করতে আসছিলাম, কখন আমনে আইবেন। জাগা, আমনের পরীক্ষাহান কেমন হইছে? আলহামদুলিল্লাহ। ওই তুই ঠিক করে কথা বল। আমি ঠিক করে কথা বলি। বাই দা ওয়ে, কেসটা কিন্তু সেই ছিল। জেনির কথা শুনে তে মুখটা কাচুমাচু করে বলল, মানে? আসলে আমি কোরিয়ান মুভিতে মাত্র দেখলাম। মুখ টিপে হেসে জেনি কথাটা বলল। তে জেনির কথা শুনে হাত ছেড়ে বলল, ও তাই বল, আর চল এখন। চল। ওরা গোসলের জন্য রুম থেকে বেরোনোর সময় জাংকুকের চোখে পড়ে। জাংকুক তার তেকে গোসল করতে যেতে দেখে মুস্কি হেসে তোয়ালে নিয়ে তের পিছু আসতে নিলে হঠাৎ করে তের চোখ পড়ে জাংকুকের দিকে। জাংকুককেও তোয়ালে নিয়ে নিচে নামতে দেখে বুঝে যায় তে জাংকুক গোসলের জন্য আসছে। তাই তে ওখানে দাঁড়িয়ে পড়ে। তারপর জেনির হাত ধরে বলে, আমি বাইরে গোসল করব না, আমার ওয়াশরুমে করব। কেন? আমি আসলে। তের কথার মধ্যে ইউনো সেখানে উপস্থিত হয়ে তের দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? ইউনোর কথায় জেনি আগ বাড়িয়ে বলল, গোসল করতে যাচ্ছিলাম। ও, আমিও তাহলে সুইমিং এ গোসল করব। কিন্তু তুমি তো সুইমিং এ গোসল করো না। করিনি তো কি হয়েছে, আজকে করব। তের দিকে তাকিয়ে ইউনো কথাটা বলল। তে কিছু বলতে যাবে, তার আগে জাংকুক হুঙ্কার দিয়ে বলল, বললাম না তে তোর সাথে গোসল করবে না। জাংকুকের হুঙ্কার দেখে তে ভয়ে পিছিয়ে যেতে নিলে ইউনো তের কাছে গিয়ে বলল, ভয় পেও না, আমি আছি তো। তে ইউনোকে ওর কাছে এগোতে দেখে আরো দুপা পিছিয়ে যেতে নিলে জাংকুক তের হাতটা থাবা মেরে ধরে বলল, তুই আমার সাথে চল, তুই আমার সাথে গোসল করবি। বলে তের হাত ধরে হাঁটতে নিলে ইউনো তের অন্য হাত টেনে ধরে জাংকুকের দিকে তাকিয়ে বলল, ওর হাঁটা ছাড় জাংকুক। জাংকুক একবার ইউনোর ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে তো একবার ইউনোর দিকে তাকাচ্ছে। জাংকুক রাগকে কন্ট্রোল করতে না পেরে চেঁচিয়ে বলল, ছাগলের পুত, আমার তের হাত ছাড়। মুখের ভাষা ঠিক কর, তুই ওর হাত ছাড়। না করলে কি করবি তুই? আমার বালে দড়ি দিবি? যদিও তা পারবি না, শুনে রাখ, এই হাত আমি কোনোদিনও ছাড়বো না। জাংকুককে চিৎকার করতে দেখে ইউনো তের হাতটা আস্তে ছেড়ে দেয়, কারণ ইউনো যতক্ষণে হাত না ছাড়বে জাংকুক এভাবেই চিৎকার চেঁচামেচি করবে, আর তখন বাড়ির সবাই এক জায়গায় জড়ো হবে। জাংকুককে না বরং তেকে ভুল বুঝবে, আর মামুনি সে তো একবারও ভাববে না তের গায়ে হাত তুলতে। তাই
তাই ইউনো সবকিছু চিন্তা করে তের হাতটা ছেড়ে দেয়। ইউনো তের হাত ছেড়ে দিতে জাঙ্কুক তেকে টান মেরে ওর কাছে এনে পাজা কোলে তুলে দপদপ পা ফেলে ওর রুমের দিকে হেঁটে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। তেকে বাথটবের উপরে ঠাস করে ধাক্কা মেরে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। তারপর রুমের দরজাটা দিয়ে আবারও ওয়াশরুমে ঢুকে তেকে এক টান দিয়ে বাথটব থেকে উঠে দাঁড় করিয়ে ঝর্ণাটা ছেড়ে দিয়ে দুজন একসাথে ভিজে চুপচুপ হচ্ছিল। কারো মুখে কোনো কথা নেই, শুধু শোনা যাচ্ছিল দুটো মানুষের ঘন ঘন নিঃশ্বাস। তেকে চুপচাপ থাকতে দেখে জাঙ্কুক নিজের বন্ধ চোখ জোড়া খুলে তের আদলের দিকে তাকিয়ে দেখে তের বন্ধ চোখ জোড়া অনবরত কাঁপছে, পাশাপাশি গোলাপি ঠোঁট দুটো কাঁপছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে নিজের চৈতন্য হারায়। আস্তে আস্তে করে তের ঠোঁট দুটো পরম যত্নে ওর সাথে আবদ্ধ করে চুষতে থাকে। জাঙ্কুক তের ঠোঁটে চুমু খেতে তের সাথে সাথে চোখ দুটো বড় করে তাকায়। তারপর জাঙ্কুকের থেকে ছাড়া পেতে জাঙ্কুকের বুকের উপর থাপড়াথাপড়ি শুরু করে দিল। জাঙ্কুকের কাজে বিপত্তি বাজাতে জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে তের দিকে তাকিয়ে কিছু বলবে, তখন জাঙ্কুকের চোখ পড়ে তের স্বর্ণ কালার চেন পরা জকজক করা গলা ও গাড়ির দিকে। আবারও জাঙ্কুক ওর কন্ট্রোল হারায়। ঝুঁকে তের গাড়ির দিকে চুমু খেতে গেলে তে জাঙ্কুককে নিজের থেকে ঠেলে সরিয়ে বলল, সহ্য করতে পারি না আপনার এমন কাজ, আমি নিজেকে ঠিক রাখতে পারি না, প্লিজ আমার কাছ থেকে সরুন। জাঙ্কুক তের কথায় পাত্তা না দিয়ে তেকে টেনে ওর কাছে এনে গাড়ির মুখ ডুবাতে ডুবাতে নেশাক্ত কণ্ঠে বলল, যদি যদি আর একবার না যারা করিস তো আমি এখন তো ব্রেক করবো, এখন অ্যাজ ইউ উইশ। তে জাঙ্কুকের কথায় কি বলবে কিছু ভেবে পাচ্ছে না, কারণ জাঙ্কুকের কাছে ডিস্টার্ব হলে সে যেটা বলেছে সেটাই করবে। কিন্তু জাঙ্কুকের এমন বিহেভিয়ার দেখে তে জোরে কান্না করে দিয়ে বলল, প্লিজ আমি সহ্য করতে পারছি না তো, আপনাকে নিতে পারছি না, প্লিজ আমাকে ছাড়ুন। জাঙ্কুক তের কান্না শুনে ওর থেকে সরে আসে। জাঙ্কুক তের থেকে সরে আসতেও তের কান্না থামছে না দেখে জাঙ্কুক কথা ঘুরাতে বলল, গলায় কি পরেছিস এসব বালসাম? তে জাঙ্কুকের কথায় ওর গলার দিকে তাকিয়ে এক হাত গলার চেইনের উপর দিয়ে বলল, চেইন পরেছি দেখতে পাচ্ছেন না, এটা এক্ষুনি খুলে ফেল। না এটা খুলবো না। তের মুখে খুলবো না শুনে জাঙ্কুক তের গলা থেকে চেইনটা টান মেরে খুলে জাঙ্কুকের হাতে নিতে দেখে তে আবারও কান্না করে দিয়ে বলল, কি করলেন এটা আপনি? কত কষ্ট করে টাকা জমিয়ে এই ছোট্ট প্যান্ডেট সহ চেইনটা কিনলাম আর আপনি সেটা ছিঁড়ে ফেললেন। তেকে আবারও কান্নাকাটি করতে দেখে জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, কয় টাকা জমিয়ে কিনেছিস? 1260 টাকা। একটা টাকা আমার থেকে কম রাখেনি। আর আপনি? তের অভিমানী কণ্ঠ শুনে জাঙ্কুক শব্দটা টেনে বলল, এত টাকা? জাঙ্কুক তের কথা শুনে হাসবে নাকি কিছু বলবে কিছু ভেবে পাচ্ছে না, শুধু তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুককে তের দিকে তাকিয়ে থাকতে দেখে তে বলল, আমার ছোট প্যান্ডেট সহ চেইন পরতে অনেক ভালো লাগে, আমার চেইনটা দিন, আমি জোড়া লাগিয়ে পরবো। অনেকক্ষণ হয়ে গেছে ভিজে আছিস, ঠান্ডা লাগবে, চেঞ্জ করে নে। আপনি কি বোকা? মানে আপনি তো কিডন্যাপারদের মতো আমাকে কোলে করে নিয়ে এসেছেন, আমি কি জামা কাপড় আনতে পেরেছি যে চেঞ্জ করে নিব? সমস্যা নেই, আমারটা পরে নে। তখন তে বাধ্য হয়ে জাঙ্কুকের একটা টি-শার্ট সাথে ওর থেকেও বড় একটা ট্রাউজার পরে নেয়, কারণ তে তখন জাঙ্কুকের কথায় না করে জেনিকে দেখে দিতে বলেছিল। কিন্তু জাঙ্কুক তের কথার কোনো পাত্তা দিচ্ছিল না বলে তে জাঙ্কুকের দেওয়া সাদা টি-শার্ট ও ছাই বর্ণের একটা ট্রাউজার পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে জাঙ্কুক ওর বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুককে বারান্দায় দেখে তে এক দৌড়ে রুমের দরজা খুলে গো। তে চলে যেতে জাঙ্কুক রুমের দিকে ঘুরে দরজার দিকে তাকিয়ে বলল, আর কত পালাবে পুতুল, সেই তো ঘুরে ফিরে আমার ঘরেই আসতে হবে। তে জাঙ্কুকের রুম থেকে এসে ওর পরার জামা বের করে ট্রাউজারটা খুলে কালো প্যান্ট কাট একটা সেলোয়ার পরে নিয়ে যখন জামা পরতে নিবে তখন তের চোখ পড়ে ওর গায়ে পরা জাঙ্কুকের টি-শার্টের দিকে। তে টি-শার্টটা গলার কাছ থেকে একটু উঁচু করে গ্রানটা নিয়ে চোখ দুটো বন্ধ করে, তারপর চোখ খুলতে চোখ জোড়া পানিতে ভরে যায়। আজ কত বছর পর নির্ভয়ে প্রিয় মানুষটার গন্ধ নিল, পর পর প্রিয় গ্রানটা কয়েকবার শুকে নিল। হঠাৎ রুমের দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে তে দরজার দিকে তাকিয়ে দেখে রোজ রাগী চোখ নিয়ে তের দিকে তেড়ে আসছে। রোজ আপু তো। তের বাকি কথা শেষ করার আগে রোজ তের গালে ঠাটিয়ে থাপ্পড় দিল। আপু তোর লজ্জা করে না? নিষেধ করার পরও জাঙ্কুকের রুমে গিয়েছিস, বেহায়া মেয়ে কোথাকার। পর পর দুটো থাপ্পড়কে আপনা আপনি তের চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে যায়। তের মুখ থেকে ফুপানোর শব্দ শুনে রোজ তের থুতনিটা ওর দিক করে বলল, তোর নাটক দেখতে আসিনি আমি, কি কি করছিস জাঙ্কুকের সাথে সত্যি করে বল। তে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রোজের কথার তাৎপর্য না বুঝে বলল, মানে ওলে আসছে
আমার নেখা সুন্দর চেহারা দেখিয়ে উঠতি বয়সে ফুর্তি মেটাতে গিয়েছিলি তাই না? রোজের এমন জঘন্য কথা শুনেতে অনুনয়ের কণ্ঠে বলল, আপু তুমি ভুল বুঝছো। কোনটা ভুল কোনটা সঠিক আমি সেটা বুঝি না। একটা ছেলের রুমে গিয়ে তারই পোশাক পরে বের হয়েছিস, নিশ্চয়ই তোদের মধ্যে অনেক কিছু হয়েছে। ছি আপু তুমি সব কি বলছো? দেখতে আমার মেজাজ এমনি গরম, সত্যি কথা বল। দেখো আপু তুমি যেসব ভাবছো সম্পূর্ণ ভুল। আমি এর সম্পূর্ণ কথা শেষ করার আগে দরজায় করাঘাত করার শব্দ পেয়ে দুজনেই সেদিকে তাকায়। রোজ দরজার দিকে থেকে চোখ সরিয়ে তের দিকে তাকিয়ে বলল, আমি যে তোকে চড় মেরেছি এটা তুই কাউকে বলবি না, আর যদি বলিস। না আপু আমি কাউকে বলবো না। আমি দরজা খুলছি বলে রোজ দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখে জেনি ব্রুকুসকে দাঁড়িয়ে আছে। জেনি রোজকে দেখে বলল, তুমি এই রুমে কি করছো? সেটা কি তোকে বলতে হবে? না তুমি তো কোনো কারণ ছাড়া এই রুমে আসো না, তাই জিজ্ঞেস করলাম। আমি যাচ্ছি বলে রোজ একবার তের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রোজ চলে যেতে জেনি তের কাছে এসে তের দিকে তাকাতে জেনির চোখে পড়ে তের গালে থাপ্পড়ের দাগ। থাপ্পড়ের দাগ দেখে জেনি ব্রুকুসকে বলল, তোর গালে দাগ কিসে? নিশ্চয়ই রোজ আপু মেরেছে তাই না? আরে না আপু মারতে যাবে কেন? তাহলে জাঙ্কুক ভাই মেরেছে? না না উনিও মারেনি। তো আমাকে মিথ্যা বলছিস কেন? রোজ আপু যে মেরেছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আসলে দাঁড়া আমি জাঙ্কুক ভাইয়ের কাছে বিচার দিব। আরে না না প্লিজ দেখ এমনটা করিস না প্লিজ। আমি ওনার রুমে গিয়েছিলাম, এটা ভেবে আপু মেরেছে। তোর জাঙ্কুক ভাইয়ের রুমে যাওয়ার সম্পূর্ণ রাইট আছে, তাহলে কোনো রাইট নেই আমার জেনি। আছে তে বললাম তো নেই। তে তুই ভাইয়ের দেখ জেনি আমি এসব কোনো কথা শুনতে চাই না, তুই আমার রুম থেকে যা। তুই না শুনলো এটা সত্যিতে? কোনো সত্যি নেই। আমার কাছে মিথ্যে বলবি না। তুমি যে এখনো ভাইয়ের কথা মনে করে বালিশ ভিজাও সেটা কি আমি জানি না? তুই যাবি কেন? আমি যাব কেন? তুই তোর অনুভূতি লুকাচ্ছিস, তুই ভাইকে ভালো। দেখ জানি আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। দেখ তুই মানিস আর না মানিস আজ তোকে স্বীকার করতেই হবে। তোর মনে আছে 1.5 বছর আগের কথা, যখন তুই এইটা পড়তি তখন এক বিকেলে গার্ডেনে বসে আমরা সবাই চিরকুট খেলছিলাম। তেল জেনির কথা মনে করে সেই 1.5 বছর ফেলে আসা আগের ঘটনা। সময়টা প্রায় পরন্ত বিকাল, মানে দিনের সেই সময়টা যখন বিকেল প্রায় শেষ হয়ে আসে, সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে, আলো একটু নরম হয়ে নিভে নিভে আসে আর চারপাশে এক ধরনের শান্ত আবছা স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়। ঠিক এই সময়টা কিম জিয়ন বাড়ির ছেলে মেয়েদের আড্ডা গল্প গান করার সময় হয়। কখনো কখনো সুগার থাকে যদি ওর কোনো জরুরি কাজ না থাকে। আজ সুগার কাজ থাকে, সে এই সময়টা তার বোনদের দিতে পারেনি। যদিও সুগার না থাকলেও তাদের আড্ডা মিস হয় না। আর আজকে তারা চিরকুট খেলবে, এটাই সিদ্ধান্ত। সেই অনুযায়ী রোজ জেনি আয়ুতে জিসু সবকিছু ঠিকঠাক করে আসল জমানো সবাই মিলে। আর নিয়মটা কাছের বাটিতে অনেকগুলো কাগজ, তাতে অনেক কিছু লেখা থাকবে। আর যার যেটা ইচ্ছা সেই কাগজটা উঠিয়ে সেখানে যেটা লেখা থাকবে সেটা করবে। প্রথমেই আয়ু একটা চিরকুট নাড়াচাড়া করে উঠিয়ে খুলে দেখলো তাতে লেখা, মা বাবাকে কতটা ভালোবাসো সেটা মিন করে ছোট করে কবিতা বলো। আয়ু চিরকুট দেখা হয়ে গেলে সবার দিকে তাকিয়ে বলল, নিঃশ্বাসে ভরে আছে মা বাবার নাম, তাদের ছায়াতেই আমার সব শান্তি। বাবার হাত ধরেই হাঁটতে শিখেছি, মায়ের চোখে চেয়ে স্বপ্ন লিখেছি। আজ দূরে এসে বুঝি খুব ক্লান্ত আমি। ভালোবাসার খামে নেই আগের সেই অভিমান, ভুলে যাই মাঝে মাঝে তবু মন কাঁদে, একবার তুমি যদি ফিরে আসতে বাবা। আয়ু এতটুকু বলে থেমে বলল, আমার আর মনে আসছে না, এর থেকে বেশি এগুলো আব্বুর কথা খুব মনে পড়ে যাবে, আর তখন সবগুলো আবেগী হয়ে কেঁদে দিব। এখন রোজকে বলো চিরকুট ধরতে। রোজ চিরকুট ধরে দেখে তাতে লেখা, আমাদের সবার জন্য আজ সন্ধ্যায় নাস্তা বানাতে হবে। এটা দেখে রোজ হাত পা ছড়িয়ে ছিটিয়ে বলল, হে মাবুদ আমার কপালে কেন এত বড় ঝামেলা জুটলো। রোজের কথা শুনে সবাই হু হু করে হেসে দিল। জেনি তো বলেই ফেললো, তোর এটা পাওয়াই উচিত। জেনি রোজকে কথাটা বলে তের দিকে বাকিটা ধরে চিরকুট উঠাতে বললে, তে উপর থেকে একটা চিরকুট হাতে নিয়ে দেখে তাতে লেখা, তোমার প্রিয় মানুষকে ডেডিকেট করে একটা গান শোনাও আমাদের। তে চিরকুটে প্রিয় মানুষ বলতে প্রথমেই ওর চোখে ভেসে ওঠে জাঙ্কুকের মুখটা। সাথে সাথেই ওর মনটা বিষিয়ে যায়, বেরিয়ে আসে ভিতর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস। কিন্তু সবাই তো নাছুরবান্দা, চিরকুট যেহেতু ধরেছে এখন খেলতেও হবে, তাই চোখটা বুজে জাঙ্কুকের কথা মনে করে গাইতে শুরু করলো, আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে, আমি আজও পাগল তোমারই ওই প্রেমে, গেছি হারিয়ে রাতের আকাশে, তবে কি কাহিনী
শেষ আমাদের। আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে সত্যিবার, স্বপ্নই হোক এ দূরত্ব শেষ হয়ে যেত যে। ভালো লাগা ভালোবাসা তফাতে কি যে হয় জানতাম না, তবে কি আজ সব দোষটা আমার দেখি করেছি। তে আর গানটা সম্পূর্ণ শেষ করতে পারেনি, তার আগে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তের কান্নার বেগ বেড়ে যেতেই তে খেলা রেখে উঠে দৌড়ে নিজের রুমে গিয়ে বিছানার উপর উপর হয়ে শুয়ে পড়ল। তারপর হাতের উপরে মাথাটা রেখে অজরে কান্না করতে লাগলো। কিশোর ইমন আর জাংকুককে তার ভীষণ প্রয়োজন, এটা সে কাকে বুঝাবে? সে মারাত্মক পরিমাণ ভালোবাসে জাংকুককে। কেন চলে গেছেন জাংকুক ভাই আমাকে রেখে? কেন কেন কেন? জাংকুক ভাইয়া, আপনি আমার সেই জায়গায় থাকেন যেই জায়গা শুধু খুঁজে না পাওয়া যাবে না অনুভব করা যাবে। শুধু এক আকাশ বড় তিক্ততা নিয়ে পড়ে আছে আপনার প্রলাহে। ফিরে আসুন না, আবারও সেই আগের মতো তে বলে